বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন। আজ কিশলয় ছোটবেলার সাথীর তরফ থেকে আপনাদের জন্য মনোজ সেন রচিত বিখ্যাত গল্প মায়া কানন। মনোজ সেন জন্মেছিলেন 1940 সালে। ছেলেবেলা আর কৈশোর কেটেছে কলকাতার বেলেঘাটায়, বেঙ্গল কেমিক্যাল ফ্যাক্টরির ভেতরের কোয়ার্টার্সে। পড়াশোনা শুরু স্কটিশ চার্চ অ্যাসোসিয়েট কলেজিয়েট স্কুলে। সেখান থেকে স্কুল ফাইনাল পাস করে প্রেসিডেন্সি কলেজে ইন্টারমিডিয়েট সায়েন্স। অতঃপর বিই কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিই পাস করে চাকরি জীবনের শুরু। 1997 থেকে অবসর জীবন, মাঝে মাঝে ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি। প্রথম লেখা প্রকাশিত হয় 1951 সালে স্কুল ম্যাগাজিনে। সেটা ছিল কবিতা। বিই কলেজের সাহিত্য পত্রিকার সাহিত্যিকায় লেখালেখি করেছেন। 1972 সালে প্রথম সাহিত্য পত্রিকা রোমাঞ্চতে গল্প প্রকাশিত হয়। এরপর টানা 20 বছর রোমাঞ্চ পত্রিকায় রহস্য, অলৌকিক, বিজ্ঞান ভিত্তিক, রূপকথা ইত্যাদি মিলিয়ে প্রায় 1000 পাতা ছোট ও বড়দের উপযোগী কাহিনী লিখেছেন। 1992 সালে রোমাঞ্চ পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার পর 10 বছর লেখা বন্ধ ছিল। শ্রী শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় ও ডক্টর অনিশ দেব আবার লেখা শুরু করান 2001 সালে। রোমাঞ্চ ছাড়া লিখেছেন সাপ্তাহিক বর্তমান, নবকল্লোল, শুকতারা, কিশোর ভারতী, সাহারা, পরমা ইত্যাদি পত্রিকায়। মহিলা গোয়েন্দা চরিত্র দময়ন্তী দত্তগুপ্ত, ক্ষুদে গোয়েন্দা সাগর রায়চৌধুরীকে নিয়ে লিখেছেন অসংখ্য কাহিনী। সাহিত্যের অনুপ্রেরণা আগাথা ক্রিস্টি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ঘোর নাস্তিক হলেও ইতিহাসের সন্ধানে পড়তে ভালোবাসেন ধর্ম সংক্রান্ত বই। এককালে ক্রিকেট, ফুটবল, ভলিবলের মতো সব খেলাতেই ছিলেন পারদর্শী। এছাড়া ভালোবাসেন ক্লাসিক গান, ভ্রমণ ও আড্ডা। 2008 সালে প্রথম প্রকাশিত বই কালরাত্রির প্রকাশক ছিলেন নিজেই। এরপর দীর্ঘ কয়েক বছরের নীরবতা কাটিয়ে বুক ফ্রম থেকে প্রকাশিত হতে চলেছে তার একাধিক একক সংকলন। শুরু হচ্ছে আজকের গল্প মায়া কানন। বিশ্বরূপ রায় আর দেবেন্দ্র ভট্টাচার্য শাকিলা বাজার থেকে জামশেদপুরে ফিরছিলেন। শাকিলা বাজারে একটা মিনি স্টিল প্ল্যান্ট বসবে, তার টেন্ডার নিয়ে কথাবার্তা বলবার জন্য কোম্পানি ওদের পাঠিয়েছিল কলকাতা থেকে। জামশেদপুর থেকে একটা ট্যাক্সি নিয়ে ভোরবেলা বেরিয়েছিলেন। আলাপ আলোচনার পর শাকিলা বাজার থেকে যখন বেরোতে পারলেন তখন বিকেল হয়ে গেছে। জামশেদপুর থেকে শাকিলা বাজারের রাস্তাটা ভালো নয়, ভাঙাচোরা তো বটেই, ডাকাতেরও ভয় আছে। ট্যাক্সি ড্রাইভার রঘুনাথ সিং সেই জন্য কোনো অ্যাটাচি কেস বা সুটকেস সঙ্গে নিতে বারণ করেছিলেন। সেই সঙ্গে দুজনের পকেটে 1000 খানেক করে টাকা রাখতে বলেছিল, যাতে ডাকাতে ধরলে সেটা দিয়ে পার পাওয়া যায়। বাকি কাগজপত্র সব ফাইলে নিতে বলেছিল। শাকিলা বাজারে যাওয়ার সময় কোনো গন্ডগোল হয়নি। ফেরার পথে গোলমাল শুরু হলো। বেশ চলছিল ট্যাক্সিটা। হঠাৎ ভানুপুরের জঙ্গলের মাঝামাঝি এসে গাড়িটা একটা ঝাঁকানি দিয়ে দাঁড়িয়ে গেল। দেবেন্দ্র চাপা গলায় বলল, দেখলেন তো স্যার, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। বিশ্বরূপ বললেন, যা বলেছ ভাই, আজ কপালে মনে হচ্ছে সত্যিই দুঃখ আছে। ইতিমধ্যে রঘুনাথ সিং গাড়ি থেকে নেমে বনেট খুলে কি সব করছিল। অনেক ধস্তাধস্তির পর যখন স্টার্ট দিল তখন ইঞ্জিন চালু হলো বটে, কিন্তু তার ভেতরে একটা বিকট ঘটঘট শব্দ শুরু হলো, আর পেছনের পাইপ দিয়ে গলগল করে কালো ধোঁয়া বেরোতে লাগলো। রঘুনাথ এই দেখে বলল, ইঞ্জিনের ভেতর কিছু ভেঙেছে বলে মনে হচ্ছে, না খুললে বোঝা যাবে না। বলে সাবধানে গাড়িটা চালু করলো। গাড়ি চলতে শুরু করলো ঠিকই, কিন্তু একেবারে সম্মুখ গতি, নানা রকমের শব্দ করে আপত্তি জানাতে জানাতে। দেবেন্দ্র বলল, বলি এর চেয়ে বেশি জোরে চালানো যাবে না? রঘুনাথ মাথা নাড়ল, বলল, না, বেশি চাপাচাপি করলে একেবারে বসে যাবে। সামনেই রানীজির দোকান, আপনারা ওখানে বসে চা খান, আমি গাড়ি রেখে হেঁটে আগে চলে যাব। ভানুপুরার বস্তি ওখান থেকে মাইল 2, সেখান থেকে লোকজন নিয়ে আসব। রানীজিকে? রঘুনাথ সিং হাসল, বলল, আমি ঠিক জানি না, যতদিন এ রাস্তায় গাড়ি চালাচ্ছি ততদিন থেকে ওকে দেখে আসছি। আমার বাবাও তাই দেখেছে।
কত বয়স কেউ জানে না, কবে থেকে দোকান চালাচ্ছে তাও কারো মনে নেই। দেবেন্দ্র শঙ্কিত মুখে বিশ্বরূপকে বলল, ব্যাপারটা কিছু বুঝলেন স্যার? বিশ্বরূপ একটা সিগারেট ধরিয়ে বললেন, ব্যাপার বুঝে দরকার নেই, অবস্থা বুঝে ব্যবস্থা নিলেই হবে। ট্যাক্সি যখন ঘটাং ঘটাং করতে করতে রানীজির দোকানে যা পৌঁছলো, তখন রাত হতে আর বেশি বাকি নেই। জঙ্গলের মাথায় সূর্যাস্তের বিলীয়মান অঞ্চলের আলোয় কিছুটা রয়ে গেছে, কিন্তু তার তলায় জমাট অন্ধকার ঘন হয়ে আসছে। ঘরে ফেরা পাখিদের চেঁচামেচিও প্রায় শেষ হওয়ার মুখে। রঘুনাথ গাড়ির ইঞ্জিন বন্ধ করা মাত্র নিস্তব্ধ জঙ্গল যেন হাঁপ ছেড়ে বাঁচল। রাস্তার ধারেই রানীজির দোকান। যাওয়ার সময় অবশ্য কারোরই নজরে পড়েনি, না পড়বারই কথা। শ্যাওলা ধরা ইটের দেওয়াল আর ধূসর হয়ে আসা টিনের চালের ছোট্ট ঘরটা চারিদিকের বড় বড় গাছ আর ঝোপঝাড়ের সঙ্গে যেন মিলেমিশে রয়েছে। ঝাঁপ বন্ধ থাকলে জঙ্গলের থেকে তাকে আলাদা করা কঠিন ব্যাপার। এখন অবশ্য নজরে পড়ল, দূর থেকে দেখা গেল সাদা শাড়ির উপর খয়েরি রঙের চাদর মুড়ি দেওয়া এক বৃদ্ধা মহিলা হারিকেন জেলে দোকানের বাইরে আসছেন। উদ্দেশ্য ঘটাং ঘটাং শব্দটা কেন হচ্ছে তার কারণ অনুসন্ধান করা। রঘুনাথ সিং দোকানের সামনে গাড়ি রেখে নেমে গেল। বৃদ্ধার কাছে গিয়ে তাকে নমস্কার করে চোস্ত হিন্দিতে বলল, নমস্তে রানীজি, গাড়িটা একটু সমস্যা হয়েছে, আপনার একটু সাহায্য দরকার। বলে কি ঘটেছে তা সবিস্তারে জানালো। লণ্ঠনের আলোয় দেখা গেল বৃদ্ধার লোল চর্ম দন্তহীন মুখে একটা অত্যন্ত মধুর হাসি ফুটে উঠল। মাথা নেড়ে রানীজি সওয়ারি দুজনকে নেমে আসতে আহ্বান করলেন। বিশ্বরূপ গাড়ি থেকে নেমে রঘুনাথকে বললেন, তুমি এই অন্ধকারে যেতে পারবে ভাইয়া? কোন রকম বিপদ আপদ হবে না তো? রঘুনাথ প্রশ্নটা শুনে একটু চিন্তিত হয়ে বলল, ঠিকই বলেছেন, জানোয়ারকে ভয় পাই না, ভয় মানুষের। তাহলে আমি গাড়িটা রেখেই যাচ্ছি, সরানো হলে চলে আসব। বলে রানীজিকে বলল, রানীজি, আপনি তো একটু বাদে দোকান বন্ধ করবেন, ওদের একটু ভেতরে ঢাকতে দেবেন। রানীজি একটু ইতস্তত করে কাঁপা কাঁপা গলায় হিন্দিতে বললেন, ठीक है, तब जल्दी जल्दी आइए, नहीं तो इन लोगों को लरवा बिस्कुट और चाय पीकर रात का खाना खत्म करना पड़ेगा। তারপর অতিথিদের বাংলায় বললেন, আমার সঙ্গে আসুন। দোকানের সামনে ঢোকার পথে রাতখানা জুড়ে একটা মাটির উনুন, এক পাশে একটা প্রাগৈতিহাসিক কাচের আলমারি, তার ভেতরে কয়েকটা কাচের বোয়ামে চা, চিনি, বিস্কুট, কেক ইত্যাদি। অন্য পাশে একটা হাই বেঞ্চ আর একটা নিচু বেঞ্চ। পেছনের দেওয়ালে একটা টিনের দরজা। অসুস্থ গাড়িটা আর্তনাদ করতে করতে তার প্রচুর ধোঁয়া ছাড়তে ছাড়তে চলে গেলে পর রানীজি অতিথিদের ভেতরে এনে বসালেন। বললেন, চা খাবেন তো? সেই সঙ্গে কেক। দেবেন্দ্র বলল, বাহ, আপনি তো ভারী চমৎকার বাংলা বলেন। রানীজি হাসলেন, বললেন, শুধু বাংলা কেন, আমি আরো 5-6টা ভাষায় কথা বলতে পারি। আমার এখানে নানা প্রদেশের ড্রাইভাররা আসেন, তাদের কথাবার্তা শুনে শুনে শিখে নিয়েছি। অনেক বছর তো হলো এখানে। এই জঙ্গলের মধ্যে একা দোকান চালাচ্ছেন, ভয় করে না আপনার? কিসের ভয়? বাঘ ভাল্লুক তো নেই, মাঝে মাঝে চিতাবাঘ এসে পড়ে। এই উনুন দেখলে তার আর কাছে আসে না। আর চোর ডাকাত আমার কাছে কি যে চুরি করবে? এই দোকানের গেলাস বা ডিশ চুরি করতে পারে অবশ্যই, তবে তাতে তাদেরই পরদিন চা জুটবে না।
এই সেরেছে, তারাও আসেন নাকি এখানে? নিশ্চয়ই। এই এলাকাটা দিনের বেলা পুলিশের, রাত্রিবেলা ডাকাতের। কোনো অসুবিধে নেই, কেউ কারোর অধিকারে হস্তক্ষেপ করে না। আর ডাকাতরা আমার দোকানের খদ্দেরদের কখনো বিরক্ত করে না। বলে পলকাটা দুটো গিলাসে প্রায় সাদা চা আর একটা প্লেটে দুটো কেক হাই বেঞ্চের উপর রাখলেন রানীজি। দেবেন্দ্র অবশ্য এই কথায় যে খুব একটা আশ্বস্ত হয়েছে তা মনে হলো না। সন্ত্রস্ত মুখে চায় চুমুক দিতে লাগলো। বিশ্বরূপ জিজ্ঞেস করলেন, কত বছর এখানে আছেন রানীজি? সে কি আর মনে আছে? অনেক বছর। তবু সে সময়কার কোনো ঘটনা যদি মনে পড়ে। রানীজি একটি নিচু টুলের উপর বসেছিলেন, মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে চাপা গলায় বললেন, পরে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষ হয়ে আসছে। বিশ্বরূপের হাত থেকে চায়ের গ্লাসটা প্রায় পড়ে যাচ্ছিল। কোনো রকমের সামলে নিয়ে বললেন, বলেন কি, সে তো 1945 কি 46 হবে। তার মানে আজ থেকে প্রায় 54 বছর আগে। ওরে বাবা, তাহলে এখন আপনার বয়স কত? কত আর হবে, 80 বোধ হয়। বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে রানীজি উঠে দাঁড়ালেন। খালি গ্লাসগুলো নিয়ে পিছনের দরজা খুলে বাইরে অন্ধকারে বেরিয়ে গেলেন একটা লণ্ঠন নিয়ে। আওয়াজে বোঝা গেল বালতি থেকে জল নিয়ে গ্লাসগুলো ধোয়া হচ্ছে। বিশ্বরূপ বিড়বিড় করে হিসাব করছিলেন, 80 বছর, তার মানে 26 বছর বয়সে দোকান দিয়েছিলেন। একটু বাদেই রানীজি ফিরে এলেন। বিশ্বরূপ জিজ্ঞেস করলেন, এইখানে 54 বছর আগে দোকান দিয়েছিলেন, তখন খদ্দের আসতো? কেন আসবে না, বরং বেশি আসতো। আগের অক্সল বা বাঘা যাওয়ার এটাই রাস্তা ছিল। এখন নতুন রাস্তা হয়েছে, গাড়ি ঘোড়া কমে গেছে। আপনি কি ভানুপুরার বাসিন্দা? রানীজি এই প্রশ্নের জবাব দিলেন না। মাথা নিচু করে বিষণ্ণ মুখে আবার টুলের ওপরে গিয়ে বসলেন। দেবেন্দ্র গলা নামিয়ে বলল, স্যার, আমরা বোধহয় ওর হৃদয় খুঁড়ে বেদনা জাগাচ্ছি। বিশ্বরূপ চোখ পাকিয়ে বললেন, চুপ, কথায় কথায় তোমার এই কাব্যি করার অভ্যেসটা ছাড়ো তো। ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছিলে কি করতে, হ্যাঁ? ম্লান হেসে রানীজি বললেন, ওকে বকবেন না, সত্যি তো আমাদের অতীতের স্মৃতিগুলো বেদনাদায়কই তো বটে। আবার হা হয়ে গেলেন বিশ্বরূপ। বললেন, আপনি যা বললেন তাতে বুঝলুম যে আপনি ভানুপুরার বাসিন্দা নন এবং আপনি বাঙালি। কারণ ট্রাক ড্রাইভারদের বাক্যালাপ শুনে আপনি যে ভাষায় কথা বললেন সে ভাষা শেখা যায় না। আর আপনি যে শিক্ষিত মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন তাতেও সন্দেহ নেই। তাহলে এই পাণ্ডব বর্জিত জায়গায় এরকম চায়ের দোকান কেন দিয়েছিলেন 26 বছর বয়সে? আপনি কি বিপ্লবী ছিলেন? রানীজি সহাস্যে বললেন, বিপ্লবী? না না, সেরকম কিছু নয়। দোকান দিয়েছিল নেহাত পেট চালানোর জন্য। পেট চালানোর জন্য? এই জঙ্গলে? দুনিয়ায় আর জায়গা ছিল না? রানীজি বললেন, উপায় ছিল না, বুঝলেন। বিশ্বরূপ একটু ইতস্তত করে বললেন, দেখুন, অতিরিক্ত কৌতূহল বা কারোর ব্যক্তিগত ব্যাপারে অনুসন্ধিৎসা যে অত্যন্ত অন্যায়, একটা সামাজিক অপরাধ, তা আমি জানি। আমার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ বেশি প্রশ্ন করলে আমি ভয়ানক রেগে যাই, গালাগালি করি পর্যন্ত। তা সত্ত্বেও আপনার অতীত জীবনের ইতিহাস জানবার ইচ্ছেটা চেপে রাখতে পারছি না। আপনার ভাষা বলে দিচ্ছে যে আপনি শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি পরিবারের মানুষ,
অথচ এরকম একটা জায়গায় এরকম একটা দোকান দিয়ে অর্ধ শতাব্দী কাটিয়ে দিলেন যে তার কারণটা না জানতে পারলে আমার রাতের ঘুম, দিনের খাওয়া ইত্যাদির বেশ অসুবিধে হতে পারে। বৃদ্ধার মুখে একটা ছেলে মানুষই হাসি ফুটে উঠল। উজ্জ্বল চোখে বললেন, বলেন কি? সে তো ভালো কথা নয়। নয় তো। কিছুক্ষণ চুপ করে থেকে রানীজি বললেন, আপনারা বুদ্ধিমান লোক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে গত 50 বছর ধরে আমি এখানে অজ্ঞাত বাস করছি। যে কারণে অজ্ঞাতবাস শুরু করেছিলাম সেটা বোধহয় শেষ হয়ে যায়নি। জীবনের শেষ পর্যন্ত এইভাবেই হয়তো আমাকে কাটাতে হবে। কাজেই আমার জীবনের ইতিহাস আপনাদের বলা আমার বিপদ ডেকে আনতে পারে, তাই না? হ্যাঁ, তা পারে, যদি না আপনি আমাদের যা বলবেন সেটাই ঘরের 4 দেওয়ালের বাইরে কখনোই না যায়। আপনি আমাদের বিশ্বাস করতে পারেন। আমরা ভদ্রলোক, নিঃস্বার্থভাবে অন্যের অপকার করা আমাদের স্বভাব নয়। দেবেন্দ্র বলল, আপনি যা বলবেন সেটা আমরা গল্প বলেই ধরে নেব। এই অন্ধকারেই তো জোনাকি রঙে গল্প তৈরি হয়। বিশ্বরূপ আবার চোখ পাকিয়ে কি যেন বলতে যাচ্ছিলেন। তাকে বাধা দিয়ে রানীজি বললেন, তা ঠিক বলেছেন। বিশেষত আজ আমার জীবনের সব লেনাদেনাই যখন ফুরিয়েছে, তখন আর বাধা কোথায়? আমার এখানে যারা আসে তাদের ভীষণ তাড়া, আমাকে তারা লক্ষ্যই করে না। আজ আপনাদের যে অবস্থায় এখানে আসতে হলো, তাতে মনে হচ্ছে কেউ হয়তো চাইছে যে আমার ভেতরে জমে ওঠা কথার ভার কিছুটা কমিয়ে দেওয়া দরকার। 20 বছর বয়সে বিএ পাশ করার পর ভাগলপুরের বিখ্যাত উকিল প্রফুল্লচন্দ্র মজুমদারের ছোট ছেলে প্রমথেশ মজুমদারের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। বাবা মা আমার ছোটবেলায় মারা গিয়েছিলেন। বড় হয়েছিলুম পাকপাড়ায় মামা বাড়িতে। আমার বিয়ে দিয়ে তারা হাঁপ ছেড়ে বেঁচেছিলেন। প্রমথেশ ভাগলপুরের ভিক্টোরিয়া স্কুলে ইংরেজির টিচার ছিলেন। ভাগলপুর ইউনাইটেড ফুটবল ক্লাবের ক্যাপ্টেনও ছিলেন। হিন্দি, ইংরেজি, উর্দু আর বাংলায় কবিতা লিখতেন প্রমথ ছদ্মনামে। ওর অনেক কবিতাই সে যুগে খুব জনপ্রিয় হয়েছিল। আমাদের বিয়ের বছর 4 বাদে প্রফুল্লচন্দ্র হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেলেন। তখন সে যুগের আইন অনুযায়ী তার সমস্ত সম্পত্তির ভার নিলেন তার বড় ছেলে অভয়চরণ। তিনি আর তার পরের ভাই হরিচরণ ছিলেন প্রমথেশের বৈমাত্র ভাই। তারা নিজেদের বেলা কি করেছিলেন তা জানি না। তার রোজগার কমে গেছে, এই অজুহাতে প্রমথেশের মাসোহারা বন্ধ করে দিলেন। কিছুদিনের মধ্যে হেসেলও আলাদা হয়ে গেল। তখন বড় দুঃসময়। যুদ্ধের বাজারে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। খাদ্যাভাব কালোবাজারিদের
স্বর্ণযুগ। স্কুলের সামান্য মাইনেতে দিন চালানো অসম্ভব হয়ে পড়ল। আমাদের সংসারে তখন আমার শাশুড়ি আর 2.5 বছরের ছেলেকে নিয়ে 3.5 জন। ছেলের জন্য চিন্তা ছিল না, হরিচরণ নিঃসন্তান ছিলেন। সে সারাদিন তার মেজমায়ের কাছেই থাকত। কিন্তু আমাদের দুবেলা খাওয়া জোটাই কঠিন হয়ে পড়ল। তখন উপায়ন্তর না দেখে উনি কলকাতায় চলে গিয়ে মিলিটারিতে নাম লেখালেন। কিছুদিনের মধ্যেই তাকে চলে যেতে হলো আফ্রিকায়। তারপর থেকে টাকা আসতো ঠিকই, কিন্তু তাতে সুখ কিছু বাড়ল না। তার প্রত্যেকটি চিঠিতেই বোঝা যেত যে যুদ্ধের নিষ্ঠুরতা আর নৃশংসতা তাকে কি ভীষণ মানসিক দুঃখে ক্লিষ্ট করছে। মাঝে মাঝে মনে হতো বুঝি সব কিছু ছেড়ে দিয়ে ফিরে আসবেন। বছর খানেক বাদে আহত হয়ে দেশে ফিরে এলেন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়ার পর তাকে ইটালিতে যেতে বলা হলো। যাওয়ার আগে 7 দিনের ছুটিতে বাড়ি আসার অনুমতি পেলেন। ইতিমধ্যে হরিচরণ মারা গেছেন। আমার ছেলে প্রায় পাকাপাকি ভাবেই তার মেজমার কাছে থাকছে। উনি যেদিন এলেন তারপর দিন সকালে আমাকে বললেন আমি আর ফিরে যাব না। কিন্তু ফিরে যাব না বললেই তো হয় না। ডিসচার্জ না হলে কারোর সৈন্যবাহিনীতে ফিরে না যাওয়া গুরুতর অপরাধ। আর্মি এসে কান ধরে নিয়ে যাবে, তারপর ভয়ানক শাস্তি। এসব উনি জানতেন, কিন্তু কিছুতেই ওই অমানসিক নারকীয়তার মধ্যে ফিরে যেতে রাজি হলেন না। তখন নিরুপায় হয়ে আমরা নকুলেশ্বর রায়ের কাছে গেলুম পরামর্শ করতে। নকুলবাবু ভিক্টোরিয়া স্কুলে ইতিহাস পড়াতেন আর ওর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ভানুপুরার জমিদার বাড়ির ছেলে, প্রচন্ড গান্ধীবাদী, অনুগ্রহ নারায়ণ সিংয়ের কাছের মানুষ। আর ভাগলপুর আর তার আশেপাশের এলাকার প্রভাবশালী নেতা ছিলেন নকুলবাবু। দুজনের ঘনিষ্ঠতার অন্যতম প্রধান কারণ ছিল ওই কবিতা। নকুলবাবু ওর কবিতার গভীর অনুরাগী ছিলেন। সব কথা শুনে নকুলবাবু বললেন, আমি ওকে দোষ দিই না, ও একজন কবি। ওই হিংস্রতার মধ্যে ও কখনো বাঁচতে পারে? এখন একমাত্র উপায় পালিয়ে যাওয়া। এতে নীতিগত কোনো অন্যায় নেই, কারণ বেআইনি দখলদার ইংরেজ রাজত্বের প্রতি আনুগত্যের কোনো প্রতিজ্ঞারই কোনো মূল্য নেই। কিন্তু পালানো সহজ হবে না, সেজন্য ব্যবস্থা করতে হবে। আমাদের স্বাধীনতার দিন আসন্ন, আর কয়েক বছর মাত্র। তারপর স্বাধীনতা ভারতের সৈন্যবাহিনী ওকে কখনো শাস্তি দেবে না। কাজেই সেদিন পর্যন্ত গা ঢাকা দিয়ে থাকতে হবে। আমরা তখন জিজ্ঞেস করলুম কি ব্যবস্থা করবেন। একটু ভেবে নকুলবাবু বললেন যে ভানুপুরার জঙ্গলের ভেতর ওদের এক কামরার ছোট্ট বাড়ি আছে। ওর কোনো পূর্বপুরুষ ওটা বানিয়েছিলেন শিকার পার্টির বিশ্রাম গৃহ হিসাবে। এছাড়া ওই বাড়িটা থেকে 1 মিনিটের হাঁটা পথে আর একটা ছোট্ট ঘর আছে। সেটা ঝোপঝাড়, লতা পাতা আর বড় বড় গাছে এমন ভাবে ঢাকা
যে জানা না থাকলে কারোর সাধ্য নেই সেটা খুঁজে বের করে। নকুলবাবু লজ্জিত ভাবে জানালেন যে ওটা ছিল তার পূর্বপুরুষদের লীলা কক্ষ। আজ ওই ঘর দুটোর কথা প্রায় সকলেই ভুলে গেছে। তাই ব্যবস্থাটা এইরকম হলো যে সরু পায়ে চলা পথ দিয়ে জঙ্গলের ভেতরে বাড়িটাতে পৌঁছানো যায়, তার উপর আড়াআড়ি করে এই দোকানটা তৈরি হলো। উদ্দেশ্য, কেউ যদি বাড়িটাতে যেতে যায় তাহলে তাকে এই দোকানের ভিতর দিয়ে যেতে হবে। দিনের বেলা হলে আমাকে ডিঙিয়ে, রাত্রির বেলা হলে দরজা ভেঙে, অর্থাৎ নিঃশব্দে বা অগোচরে যাওয়া যাবে না। বাড়িটা তো এখান থেকে কাছেই, কাজেই বাড়িতে যেই থাকুক সে টের পেয়ে যাবে। তখন পেছনের দরজা খুলে বেরিয়ে ছোট ঘরটার মধ্যে আশ্রয় নিতে পারবে। দোকানটা তৈরি হতে সময় লাগলো দিন 5। এর মধ্যে ঘর দুটো সাফ হয়ে গেল। 7 দিনের দিন গভীর রাত্রে আমাদের এখানে পৌঁছে দিয়ে গেলেন নকুলবাবু। তারপর দিন থেকে সিধা পাল্লু শাড়ি পরে, 2 হাতে 1 গাদা লাল সবুজ কাঁচের চুড়ি পরে, 1 গলা ঘোমটা টেনে আমি দোকানদারি শুরু করলাম। ততদিনে আমার লোকাল ভাষাটা বেশ রক্ত হয়ে গিয়েছিল। নকুলবাবু মাঝে মাঝে এসে আমাদের সঙ্গে দেখা করতেন, জিনিসপত্র দিয়ে যেতেন, আর প্রমথর কবিতা নিয়ে যেতেন ছাপানোর জন্য। কেউ কোনো সন্দেহ করল না। সবাই জানলো নকুলবাবু তার এক গরিব দেহাতি রক্ষিতাকে দোকান দিয়ে বসিয়েছেন। এই গুজবের কয়েকটা ভালো ফল হলো। এই যে নকুলবাবুর পরিবার তার বিলাস ব্যসনহীন দেশভক্তি ছেড়ে এই পুরুষসুলভ ব্যবহারে অত্যন্ত খুশি হলো, আর ডাকাত বা বাজে লোকেরা আমাদের বিরক্ত করা থেকে বিরত রইল। কারণ ভানুপুরায় রায় পরিবারের রক্ষিতাকে ঘাঁটানোর ফল যে কি ভয়ানক হতে পারে তা তারা বিলক্ষণ জানত। এর মধ্যে বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল, কিন্তু আমাদের বিপদ কাটল না। পালিয়ে যাওয়া সৈন্যদের খুঁজে বের করতে আর্মি আরো বেশি করে উঠে পড়ে লাগলো। তারপর দেশ স্বাধীন হলো, কিন্তু পালানো সৈন্যদের ক্ষমা করা হলো না। এই সময় নকুলবাবু মারা গেলেন। বাইরের পৃথিবীর সঙ্গে আমাদের যে যোগাযোগ ছিল তাও প্রায় ছিন্ন হয়ে গেল। কাজেই আমাদের আর অজ্ঞাতবাস থেকে মুক্তি হলো না। দেবেন্দ্র রুদ্ধ নিঃশ্বাসে বলল, তারপর আর কিছু নেই, এখানেই রয়ে গেলুম। কোথায় বা যাব? বাপের বাড়ি বলে তো কিছু নেই। আমাদের ছেলেও আমাদের চেনে না। সে জানে তার বাবা মা তার ছেলেবেলায় মারা গেছে। নকুলবাবু যতদিন বেঁচে ছিলেন
তার খোঁজ খবর পেতুম। এখন সে যে কোথায় আছে, কি করছে জানিও না। আমার স্বামীও হঠাৎ অথর্ব হয়ে পড়লেন। তাকে নড়ানো চড়ানো অসম্ভব হয়ে পড়ল। অথর্ব হয়ে পড়লেন কেন? আসলে শারীরিক আর মানসিক দুদিক দিয়েই ওর স্বাস্থ্য ভেঙে পড়েছিল। স্বাধীনতার পর থেকে ওকে একটা প্রবল মানসিক অবসাদ আচ্ছন্ন করে ফেলল। তার কারণ কিছুটা অনুশোচনা, কিছুটা অপরাধ বোধ, কিছুটা ভয়, আর কিছুটা আমার জন্য চিন্তা। আমি আর নকুলবাবু অনেক বোঝাতে চেষ্টা করেছি, পারিনি জানেন। সেই সঙ্গে আফ্রিকার যুদ্ধক্ষেত্রে পাওয়া আঘাতটা, যেটা কখনোই পুরোপুরি সারেনি, তাকে যন্ত্রণা দিতে শুরু করে দিল। তার উপরে বছরের পর বছর ধরে নিশ্ছিদ্র নির্জনতা তাকে কেমন যেন জুবুথুবু করে ফেলেছিল। নকুলবাবু মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই উনি একবারে চলৎ শক্তিহীন হয়ে পড়লেন। এখন সারাদিন ওই যাকে বললাম লীলা কক্ষ, সেখানে চুপ করে পড়ে থাকেন। সারাদিনে একবার খান। আমি রাত্রে দোকান বন্ধ করে ওর জন্য খাবার নিয়ে যাই। কারুর সঙ্গে দেখা করেন না। কেউ দেখা করতে গেলে চাদর দিয়ে মুখ ঢেকে শুয়ে থাকেন। নকুলবাবুর খাস চাকর বুদ্ধিনাথ দু একবার ওর সঙ্গে কথা বলতে গিয়েছিল, লাভ কিছু হয়নি। আপনার কলকাতা যেতে ইচ্ছা করে না? জীবনের 20টা বছর তো ওখানেই কাটিয়েছিলেন। না, একেবারেই ইচ্ছে করে না। এই তো বেশ আছি, কোনো অসুবিধে তো নেই। আর প্রমথেশকে ছেড়ে যাবই বা কি করে? তাকে তো নড়ানো যাবে না। তাছাড়া ড্রাইভারদের কাছে যা শুনি, তাতে মনে হয় আমার দেখা কলকাতা আর নেই। গত 60 বছরে তার আমূল পরিবর্তন ঘটে গেছে। মাথা নেড়ে বিশ্বরূপ বললেন, তা ঠিক। এবার আমাকে যেতে হবে। বলতে বলতে আস্তে আস্তে উঠে দাঁড়ালেন রানীজি। বিশ্বরূপ বললেন, নিশ্চয় নিশ্চয়, রাত হয়েছে, প্রমথেশ বাবু অপেক্ষা করে আছেন। আপনি দোকান বন্ধ করে দিন, আমরা বাইরের রাস্তায় গিয়ে দাঁড়াচ্ছি। রঘুনাথ এসে পড়বে এক্ষুনি। রানীজি বললেন, না না, তা কখনো হয় নাকি? আপনারা ভেতরেই থাকবেন। রঘুনাথ কখন আসবে তার কি কোনো স্থিরতা আছে? তবে সে আসবে, আমি তাকে জানি। সে কথার খেলা করে পালিয়ে যাবে না। আপনারা বেঞ্চ দুটোর উপর শুয়ে পড়ুন। ওই কোণে কুঁজোয় জল আছে, আলমারিতে কেক বিস্কুট আছে, খিদে পেলে খেয়ে নেবেন। দামটা ওই উনুনের পাশে রেখে দেবেন। বাইরের ঝাঁপটা ভেতর থেকে তার দিয়ে আটকানো থাকবে। রঘুনাথ এলে সেটা খুলে বেরিয়ে যাবেন। ঝাঁপটা নামিয়ে দিতে ভুলবেন না যেন। আমি পিছনের দরজাটা বাইরে থেকে তালা বন্ধ করে যাব, ওদিক দিয়ে বেরোতে পারবেন না। বিশ্বরূপ কৃতজ্ঞভাবে বললেন, ঠিক আছে ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনি যেরকম বললেন সেরকমই করব। বিশ্বরূপের কথা শেষ হওয়ার পরেও রানীজি চুপ করে দাঁড়িয়ে রইলেন। বেশ কিছুক্ষণ ইতস্তত করে বললেন, আর একটা কথা, স্থানীয় লোকেরা এই জঙ্গলটাকে জাদু জঙ্গল বলে। এখানে নাকি রাত বাড়লে নানান রকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে।
দেবেন্দ্র আবার রুদ্ধ নিঃশ্বাসে প্রশ্ন করল, কি রকম ঘটনা? আমি যদিও এত বছরে কখনো শুনিনি, তবে লোকে বলে নানান রকম গান শোনা যায়, জঙ্গলের ভেতর থেকে ঘুঙুরের শব্দ ভেসে আসে হাসির আওয়াজ। যদি সেরকম কিছু শোনেন, ভয় পাবেন না, আর কোনো মতেই ঘর থেকে বাইরে বেরোবেন না। গাড়ির আওয়াজ পেলে আর রঘুনাথের গলা শুনলে তবেই ঝাঁপ খুলবেন। বিশ্বরূপ হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে, ভয় আমরা পাবো না, কিন্তু আপনি ভয় না পেয়ে থাকেন কি করে? ওই যে বললুম, আমি কখনো কিছু শুনিও নি, দেখিও নি। ফোঁস করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে দেবেন্দ্র বলল, জাদু জঙ্গল মানে মায়াকানন, চমৎকার। বিশ্বরূপ হাই বেঞ্চের উপর শুয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিলেন। দেবেন্দ্র ঠেলা খেয়ে ধর্মর করে উঠে বসলেন। ঘড়িতে দেখলেন রাত তখন 10টা। দেবেন্দ্র হাঁসফাঁস করে বলল, শুরু হয়ে গেছে স্যার, মায়াকাননের মায়া, শুনতে পাচ্ছেন? বিশ্বরূপ বললেন, হ্যাঁ পাচ্ছি, একটা গান, রবীন্দ্রসঙ্গীত, মোটা পুরুষালী গলা। কি গান? হ্যাঁ, সুন্দর হৃদিরঞ্জন তুমি নন্দন ফুলহার, তুমি অনন্ত নব বসন্ত অন্তরে আমার, তাই না? হ্যাঁ স্যার, ঠিক তাই। ঘাবড়িও না, মনে হচ্ছে প্রমথেশ বাবু গাইছেন। প্রমথেশ বাবু? এই কি স্যার 90 বছরের পুরোর গলা? এ তো কোনো জোয়ান লোককে লজ্জা দেবে। কি অসাধারণ গলার কাজ, শুনেছেন? মনে হচ্ছে যেন কোনো বন্ধ ঘরের ভেতর থেকে ভেসে আসছে, তবুও পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে। এতে অবাক হওয়ার কি আছে? 90 বছর বয়স হলেই কারোর গলা মিনমিনে হয়ে যাবে এরকম কোনো তো কথা নেই। আমার ঠাকুরদার 80 বছর বয়সেও বাজখাই গলা ছিল। ভোরবেলা গোয়ালার সঙ্গে তার ঝগড়া শুনে পাড়ার লোকের ঘুম ভাঙত। বিশ্বরূপ আরো কিছু হয়তো বলতেন, কিন্তু একটা ক্ষীণ জলতরঙ্গের মতো হাসি তার কথা বন্ধ করে দিল। একটু চটুল, অত্যন্ত মধুর কণ্ঠ শোনা গেল, আহ, হয়েছে হয়েছে, একটু আস্তে, দোকানের লোক আছে। উত্তরে পুরুষ কণ্ঠ গান থামিয়ে বলল, থাকুক গে, বলে আবার শুরু করলো। মুখের উপর হাত বুলিয়ে বিশ্বরূপ বললেন, এ তো রানীজির গলা নয়, মনে হচ্ছে ওর সঙ্গে একটি অল্প বয়সী মেয়েও থাকে, থাকতেই পারে। দেবেন্দ্র বলল, থাকতেই পারে কি স্যার, রানীজি যাই বলুন না কেন, আমি এই রহস্য ভেদ না করে যাচ্ছি না। রহস্য ভেদ করবে কি করে? ওদিকে তো যেতে পারবে না, পেছনের দরজা তালা বন্ধ, আর চারদিকে দুর্ভেদ্য ঝোপঝাড় আর জঙ্গল। রাস্তা একটা আছে স্যার, এই ঘরে ঢোকার সময় দেখেছি পিছন থেকে একটা কাঁচা ট্রেন বেরিয়ে গেছে এক পাশ থেকে। ওখানে বোধহয় একটা কুয়ো আছে, তার জল রাস্তার ধারে নয়নজুড়িতে ফেলবার জন্য ওটা কাটা হয়েছে। এই ড্রেনের ভেতরে পা দিয়ে ঝোপঝাড় সরিয়ে ওপাশে চলে যাওয়া যাবে বোধহয়। ইস, ড্রেনের উপর পা দিয়ে দিয়ে জুতোর 12টা বাজবে তো তাহলে। অত্যন্ত বিমর্ষ হয়ে দেবেন্দ্র বলল, এই সময় আপনি জুতোর কথাই ভাববেন স্যার? ত্রয়োদশীর চাঁদ তখনও মধ্য গগনে আসেনি। তার স্নিগ্ধ নরম আলোয় জঙ্গলটাকে মায়া কানন বলেই মনে হচ্ছিল। গানটা ততক্ষণে থেমে গেছে, কিন্তু তার লহ হৃদয়ের ফুলচন্দন যেন জ্যোৎস্না ধারার সঙ্গে মিশে তখনও বাতাসে ভেসে বেড়াচ্ছিল। জঙ্গলের ভেতর থেকে মাঝে মাঝে ভেসে আসা কোনো রাতজাগা পাখির ডাক ছাড়া চারিদিক তখন নিস্তব্ধ। রোমাঞ্চিত শরীরে বিশ্বরূপ আর দেবেন্দ্র সরু পায়ে চলা পথ দিয়ে এগিয়ে চললেন। রানীজির ঘরটা দোকান থেকে 20-25 গজের ভেতরে, একটা অতিকায় মহিরুহের নিচে ছোট্ট একতলা বাড়ি। তার একটা আধ খোলা দরজার ভেতর থেকে প্রদীপের হলদেটে আলো বেরিয়ে আসছিল। দুজনে বাড়িটার কাছাকাছি আসতেই দরজার পেছনে কারোর উপস্থিতি লক্ষ্য করা গেল। ওরা তাড়াতাড়ি পথের ধারে একটা ঝোপের পেছনে আত্মগোপন করলেন। হঠাৎ
দরজাটা খুলে গেল। এক হাতে একটা জ্বলন্ত প্রদীপ আর অন্য হাতে কাপড় দিয়ে ঢাকা একটা থালা নিয়ে যে বেরিয়ে এলো, তাকে দেখে দুজনই স্তম্ভিত। একটি পূর্ণ যৌবনা মেয়ে, পরনে তার লাল সাদায় দূরে শাড়ি, তার স্নিগ্ধ পিলব মুখের উপর প্রদীপের আলো একটা অপার্থিব অনির্বচনীয় দৃশ্য সৃষ্টি করেছে। সে সুন্দর কি অসুন্দর এই কথাটাই কারোর মনে এলো না। কম্প্রবক্ষে নেত্রপাতে স্মিত হাস্যে সে চলেছে লজ্জিত বাসর সজ্জায়। বিস্ময়ে বিমূঢ় দুই গোপন দর্শকের সামনে দিয়ে হেঁটে গিয়ে মেয়েটি একটি স্তূপাকার ঝোপের সামনে দাঁড়ালো। প্রদীপের আলোয় দেখা গেল ঝোপের সামনে একজন পুরুষ দাঁড়িয়ে রয়েছেন। তার দীর্ঘ পেশিবহুল শরীর, পরনে ধুতি, অনাবৃত বুকের উপর দুটি পুরুষালী হাত আড়াহাড়ি ভাবে রাখা। তার মুখে একটা অদ্ভুত রহস্যময় চটুলো হাসি। মেয়েটি তার সামনে গিয়ে যেন গেয়ে উঠল, এ সখী কি পেখলু, এক অপরূপ শুনিতে মানবী স্বপন স্বরূপ। বিশ্বরূপ ফিসফিস করে বললেন, এই মরেছে, এ আবার কি ভাষায় কথা বলছে? দেবেন্দ্র আবার বিমর্ষ হয়ে কানে কানে বলল, ব্রজ বলি স্যার। বটে, কি বললো বুঝলে? হ্যাঁ স্যার, বললো এ কি অপরূপ রূপ দেখলুম। সখী তোর শুনলে মনে হবে যেন সে এক স্বপ্ন। ঠিক আমরা স্বপ্ন দেখছি না তো ভট্টাচ? না স্যার, একেবারে বাস্তব। আপনার গায়ে চিমটি কেটে দেখবো স্যার? না, খবরদার। ইতিমধ্যে স্বপ্নস্বরূপ তার নায়িকাকে একটি দীর্ঘ চুম্বন করেছেন। নায়িকার খোপা খুলে ঘন কৃষ্ণ মেঘের মতো আলোলায়িত কুন্তল ঝাঁপিয়ে পড়েছে তার পিঠের উপর। সেই অত্যন্ত ব্যক্তিগত অপ্রকাশ্য আশ্লেষ দৃশ্য কোনো ভদ্র সন্তানের গোপনে দেখা অন্যায়, কিন্তু বিশ্বরূপ আর দেবেন্দ্রর মনে হচ্ছিল যেন ওরা কোনো ইংরেজি সিনেমার একটি মধুর রোম্যান্টিক দৃশ্যের অভিনয় দেখছেন। ন্যায় অন্যায়ের প্রশ্নটা তখন অবাস্তব। বটিচেলি বা রদার শিল্পকর্মের মতো দৃশ্যটা এতই সুন্দর, পরিচ্ছন্ন আর মনোগ্রাহী যে প্রথম রসের প্রাবল্য সত্ত্বেও ওরা চোখ ফেরাতে পারলেন না। এবং তারপরে যখন নায়ক নায়িকা আলিঙ্গবদ্ধ হয়ে ঝোপের আড়ালে অদৃশ্য ঘরটার মধ্যে ঢুকে গেলেন, তখনও তারা ন যজৌ ন তস্থৌ হয়ে রইলেন। বিশ্বরূপ বললেন, এবার বোধহয় আমাদের চলে যাওয়া উচিত, কি বলো ভট্টাচ? দেবেন্দ্র বলল, যাবো স্যার, সেই দৃশ্যটা দেখেই চলে যাব। দেবেন্দ্রর কথায় বিশ্বরূপ অসন্তুষ্ট হলেন বলে একেবারেই মনে হলো না। দুজনে ঝোপের ভিতর থেকে বেরিয়ে আসা একটা ক্ষীণ আলোর রেখার দিকে উদ্বেল হৃদয়ে তাকিয়ে রইলেন। একটু পরেই আবার মন্দ্র কণ্ঠে শোনা গেল গান, তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। গানের শেষে কিছু টুকরো টুকরো হাসি, পায়েলের ক্ষীণ ঝংকার, কিছু সুখে চাপা আর্তনাদ। তারও বেশ কিছু পরে ঝোপের ভেতরে আলোটা বিস্তৃততর হলো। একটু বাদে নায়িকা বেরিয়ে এলেন। আঁচল দিয়ে মুখের আধখানা ঢেকে ত্রস্ত এবং সামান্য অসংলগ্ন পদক্ষেপে গিয়ে বাড়িতে ঢুকলেন। যখন দরজা বন্ধ করছেন তখন পেছনে আলো থাকার জন্য তার মুখটা দেখা গেল না মোটে, কিন্তু এটুকু বোঝা গেল যে তার মাথার চপ চুল সাদা, ঠিক রানীজির মতো। তার প্রায় পর মুহূর্তেই বাড়ির ভেতরের আলোটা নিভে গেল, তবে ঝোপের ভেতরে আলোটা জ্বলতেই লাগলো। দেবেন্দ্র ব্যাকুল হয়ে বলল, ওদিকে কোথায় যাচ্ছেন স্যার? বিশ্বরূপ বললেন, আমি দেখতে চাই ওই ঝোপের পেছনে ঘরটার ভেতরে কে আছে। যাবেন না স্যার, আপনি যা দেখবেন তা আপনার ভালো লাগবে না, আপনি সহ্য করতে পারবেন না। আমারও মনে হচ্ছে ভালো লাগবে না, কিন্তু ঠিক সহ্য করতে পারবো। দেখো তুমি। নাটক শেষ হয়ে গেছে স্যার, এখন পর্দা তুলে তার পিছনে যা দেখবেন তাতে কিন্তু সুর কেটে যাবে। চলুন আমরা ফিরে যাই। না ভট্টাচ,
নাটক এখনো শেষ হয়নি, তুমি থাকো, আমি একাই যাচ্ছি বলে নিচু হয়ে পা টিপে টিপে ঝোপটার দিকে এগিয়ে গেলেন বিশ্বরূপ। বোধহয় কয়েক সেকেন্ডের জন্য তার শরীর আলোটাকে আড়াল করলো, তারপরেই ছিটকে সরে এলেন। তারা খাওয়া বানরের মতো চার হাত পায়ে হুড়মুড় করতে করতে ছুটে এসে দেবেন্দ্রর পাশে আছড়ে পড়লেন। তার মুখের প্রতিটা রেখা তখন একটা চরম বিভীষিকায় বিকৃত হয়ে পড়েছে। দেবেন্দ্র দু হাতে তাকে তুলে ধরে বলল, বললুম স্যার, সহ্য করতে পারবেন না। বিশ্বরূপ খাবি খেতে খেতে বললেন, পালাও বরচাঁদ পালাও, ওটা যদি এখন বেরিয়ে আসে। দেবেন্দ্র বিশ্বরূপকে টেনে তুলে দাঁড় করিয়ে দিতে দিতে বলল, কেউ আসবে না স্যার, চলুন আমরা চলে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। উফ, কি বিভৎস, কি ভয়ঙ্কর। বিশ্বরূপকে ধরে ধরে নিয়ে যেতে যেতে দেবেন্দ্র বলতে লাগলো, কোনো ভয় নেই স্যার, আমরা তো ওদের কোনো ক্ষতি করিনি, তাহলে ওরাই বা কেন আমাদের ক্ষতি করবে? ওরা দুজনে ওদের পরস্পরের প্রতি তীব্র ভালোবাসায় নিজেদের একটা জগৎ তৈরি করেছেন। সে জগৎ আমাদের পরিচিতিগণ্ডির বাইরে। প্রতি রাতে যখন সেই জগৎটা তৈরি হয়, তখন সেই অতীন্দ্র অস্তিত্বে আমাদের জানা স্থান, কাল, জীবন, মৃত্যু সবকিছু এক অন্য স্তরে চলে যায়। সেখানে তখন কে বা জীবিত, কে বা মৃত, কে তরুণ, কে বা বৃদ্ধ, সেটা বোধহয় অর্থহীন হয়ে পড়ে। হয়তো সময় এগিয়ে আসে বা পিছিয়ে যায়, বোধহয় অনেকটা স্বপ্নেরই মতো। আমরা যখন স্বপ্ন দেখি তখন সেটাই বাস্তব, যখন জেগে উঠি তখন আর তা বাস্তব থাকে না। সারাদিনের দৈনের সঞ্চয়ই তো রাত্রের সেই স্বপ্নের আয়োজন করে। সময়ের উপর থেকে তারার আলো যিনি নির্বিশেষে চেয়ে আছেন, তার খোলসটা দেখে তাকে ভয় পাবেন না স্যার। তিনি প্রেমিক, তিনি কবি, তার প্রতি অবিচার করবেন না। রঘুনাথ যখন এলো তখন রাত প্রায় 12:30। গাড়িতে স্টার্ট দিতে দিতে বলল, যদি অপরাধ নেন না তো একটা প্রশ্ন করব স্যার। বিশ্বরূপ পেছনের সিটে চোখ বুজে পড়েছিলেন, চোখ না খুলেই বললেন, কি প্রশ্ন? এই জঙ্গলটাকে স্যার লোকে জাদু জঙ্গল বলে। এখানে নাকি সূর্য ডুবে গেলে অনেক আশ্চর্য ঘটনা ঘটে। আপনারা কি সেরকম কিছু দেখলেন? বিশ্বরূপ আর দেবেন্দ্র সমস্বরে বলে উঠলেন, না না না, সেরকম কিছু আমরা দেখিও নি, শুনিও নি। শুনছিলেন মায়াকানন, রচনা মনোজ সেন, গল্প পাঠে এবং বিশ্বরূপের ভূমিকায় অয়ন, দেবেন্দ্রর ভূমিকায় দীপঙ্কর, রঘুনাথের ভূমিকায় অঙ্কিত, রানীজির ভূমিকায় মহুয়া, প্রমথেশ মজুমদারের ভূমিকায় সৌগত, নকুলেশ্বর রায়ের ভূমিকায় উজ্জ্বল, অল্প বয়সী মেয়ের ভূমিকায় শ্রেয়সী এবং অন্যান্য চরিত্রে অয়ন। শব্দগ্রহণ, সঙ্গীত সংযোজন এবং এডিটিংয়ে অয়ন, পোস্টার ডিজাইনে অঙ্কিতা পোদ্দার, নির্দেশনায় টিম কিশোলয়। নিজেদের গল্প পাঠান ডেসক্রিপশনে দেওয়া আমাদের মেইল আইডিতে। আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামেও, লিংক ডেসক্রিপশনে। ধন্যবাদ, সাথে থাকবেন। আরও অনেক রহস্য, ভৌতিক, কৌতুক, অলৌকিক গল্প আপনাদের আমরা শোনাবার জন্য প্রস্তুত। দেখা হবে আগামী গল্পে। আজকের মতো বিদায়।